বাঙালি জাতির জন্য 1971 সাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন? 52 সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমরা 71 সালে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়েছি। 2 লক্ষ মাবুর, 30 লক্ষ শহীদানের রক্তের বিনিময়ে। তার আগে 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আরো বহুত লোক মারা গেছে, যার হিসাব আমাদের কাছে সঠিক হিসাব নাই। 1970 সালে গণভোট হলো, নির্বাচন হলো। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আওয়ামী লীগের সভাপতি এবং উনি উনার দল থেকে প্রার্থী দিলেন। আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি, মানে শতকরা 90% ভোট আমরাই পাইছি আওয়ামী লীগে। পাওয়ার পরেও আমাদেরকে বঙ্গবন্ধুকে ক্ষমতায় যাইতে দেয় নাই। 71-এর 7 মার্চে বঙ্গবন্ধু জাতিকে আহ্বান করলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই আহ্বানের সাড়া দিয়ে আমরা মুক্তিযোদ্ধারা আমরা ইট পাটকেল নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে দাঁড়াই গেলাম। 23 মার্চে আমার মনে আছে, আমি হাই স্কুলে আমার বন্ধু বান্ধবদের, তোমাদের মতো ছাত্র আমারও বন্ধু বান্ধব যারা আছিল তাদেরকে নিয়ে মিরপুর হাই স্কুলে, তোমরা যে স্কুলের ছাত্র, ওইখানে আমি আমার ছাত্র সহযোগী বন্ধু বান্ধবদেরকে নিয়ে 23 মার্চে সারা বাংলাদেশের মতো এই 23 মার্চে ওই মিরপুর হাই স্কুলের সামনে আমি পতাকা উত্তোলন করি আমার বন্ধু বান্ধবকে নিয়ে। ওই দিন ছিল 23 মার্চ, ছিল পাকিস্তান দিবস। ওই দিন পাকিস্তানি পতাকা ওঠার কথা ছিল। যেহেতু তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আমাদের সংগ্রাম আরম্ভ হয়ে গেছে, তাদের সাথে যুদ্ধ শুরু হইতেছে বা হবে, এই পর্যায়ে আমরা স্বাধীন বাংলার পতাকা উঠাইলাম। তখন আমার বাবা ভারতে গেলেন এপ্রিলের এই বোধহয় 10-12 তারিখে 2 জন মুক্তিযোদ্ধা পাঠাইলেন গোপনে যে আমাকে নিয়ে যাওয়ার জন্য ভারতে। তখন ওই 2 জন মুক্তিযোদ্ধার মধ্যে একজন জীবিত আছে আমার বাড়ি, এখন আমার গ্রামেরই। আমি ওদের সাথে ইন্ডিয়া ভারতে চলে গেলাম। এক পর্যায়ে আমার বাবার বললাম, বাবা আমি এখানে বৈশাখ খাওয়ার জন্য আসি নাই, আমি যুদ্ধ করার জন্য আসি। আমি প্রাপ্তবয়স্ক, আমার মতো হাজার হাজার ছেলে আজকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত। আমি যাব, আমি দেশের জন্য প্রাণ দিব, আমাকে বাধার সৃষ্টি করবেন না। তখন আমার বাবার কথা না মানলাম, বাবা হাসি মুখে আমাকে দিল। আমি যুদ্ধে গেলাম। আমি অম্পিনগর আমার বন্ধু বান্ধবদের সাথে আমরা প্রথম বৃহত্তর সিলেটে মাত্র 33 জন যুবক আমরা যুদ্ধে অংশগ্রহণ করি। এই বাড়িটা যে দেখছেন, এই বাড়িটা আমার পূর্ব বসত বাড়ি। এখানে আমার বাবা মা নিয়ে আমরা এখানে বসবাস করতাম। এই পুরা বাড়িটা আমার আত্মীয় স্বজন, চাচাতো ভাই, চাচা, দাদা এরা ছিল। তো 71 সালে আমরা 71-এর পূর্ব পর্যন্ত এখানে ছিলাম। এরপরও আমি দীর্ঘদিন এখানে ছিলাম। এখন নতুন বাড়ি অন্য দিকে গেছি, কিন্তু আমাদের এই বাড়িতে যে লোকগুলা ছিল অনেকে চড়াই ছিটে এদিক সেদিকে গেছে। আপনার বাড়িঘর যে জ্বালিয়ে দিয়েছিল, তাহলে কেন আপনার বাড়ি জ্বালিয়ে দিয়েছিল? আমি এবং আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলাম, আমার ছোট ভাইটাও মুক্তিযোদ্ধা ছিল। সে ভারতে যায় নাই, আমরা ভারতে গিয়েছিলাম এবং আইসা আমরা বিহারিপুরে দালাল রাজারা আলবদর আল শামস এরারে মারার পরে এইখানে দালাল বাহিনী, এখানে একটা বাহিনী আছিল মাসুক বাহিনী নামে পরিচিত। তখন তারা নারী দর্শন থেকে ধরে অগ্নিসংযোগ পর্যন্ত অনেক কিছুই করছে এলাকার মধ্যে। আমার বাড়ি জ্বালাই দিছিল যে 1 নম্বরে আবদুল্লাহ ইয়েমেনে ছিলেন, পাকিস্তান আমলে মুসলিম লীগের দালাল।
উনি শ্রেষ্ঠ দালাল ছিলেন বসিনা বাড়ি, আর উনার ছেলে ছিল শ্রেষ্ঠ রাজাকার বাহিনীর কোম্পানি কমান্ডার। বিহারিপুর একটা এই অপারেশন হয়েছিল, কয়েকজন রাজাকার মারা হয়েছিল, দালাল আল বদর আল শামস এইটার অ্যাকশন স্বরূপে এই বাড়িঘর জ্বালাই দেওয়া হইল। পূর্ব পরিকল্পিতভাবে এই বাড়িটা জ্বালাই দেওয়া হয় এবং পরিকল্পনাটা আমার আত্মীয়স্বজন সবাই জানছে, জানার পরে আগের দিন এই বাড়িঘর সাইডা দূরে সরে গেছিল। দেশ স্বাধীন হওয়ার পরে আমি বাড়িতে আসলাম, আসার পরে আমার আত্মীয়স্বজন দেশের অনেক মানুষ আসছে আমাদেরকে মুক্তিযোদ্ধার সহ নিয়ে তাদের বাড়িতে রাখার জন্য ভালো ব্যবস্থা করে। তখন আমি ওইখানে যাই নাই, আমি বলছি আমার বাড়িতে যে এই শালি আছে, শালির মধ্যে আপনার বন টন বিছাইয়া দেন, বিছনা করে দেন, এখানে শুইব। তখন এই বনের মধ্যেই শুইছি আমরা। আপনি বললেন এই বাড়িটা আপনার, তাহলে ওই বাড়িটা কার ছিল? এইটা আমার বাড়ি, আমার গোষ্ঠী, সব গোষ্ঠী আমার রক্তের ধরা। আমার এইটা গোটায় দেখায়, আমি যে গোটায় মুক্তিযোদ্ধা নিয়ে প্রায় সময় থাকছি, তাই এখানে বিভিন্ন জায়গায় অপারেশন করছি। এই গোটটা হইল আমার চাচার ঘর। আমি মাঝে মধ্যে যখন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আসতাম, আমার সঙ্গ সাথীদের নিয়ে আসতাম, আইসা এই গোটটাতে বসবাস করতাম, আমরা নিরাপত্তায় থাকতাম। আমার চাচাতো ভাইরা এরা আমাদেরকে এখানে রেশন পানি আমাদেরকে খাদ্য খাওয়াইতো, আমাদেরকে গোপন করে রাখতো, সেফে রাখতো, রাইকা আমাদেরকে বিভিন্ন রাস্তাঘাট দেখাই দিত, আমরা অপারেশন করতাম। এইখান থেকে যাই আমি করছি। এখানে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিই, আমার চাচাতো ভাই এখানে প্রত্যক্ষদর্শী আছে, ওর পরে আরো অনেকে ছিলেন, ওনারা মারা গেছেন। ওর কাছ থেকে প্রত্যক্ষদর্শী তার আলে থেকে অনেক কিছুই দেখছে, তার কাছ থেকে আপনারা কিছু জানেন না। আপনি তো ঘটনাটা প্রত্যক্ষদর্শী, আপনি কি আমরা ঘটনাটা খুললা কইবেন? ও কার্তিক মাসের শেষ ভাগে তারা ওই মেইন রোড থেকে আমি হঠাৎ করে দেখতেছি আর কি যে তারা আসতেছে, আর আগেই তো বাড়ির লোকজন আমরা সরাই দিছি, আমি বাড়িতে ছিলাম। তারপরে আমি ওইদিকে একটু কাজ করতে ও কাজও করি, আর দেখতেছি যে তারা কোন সময় জানি আয়। কার্তিক মাসের শেষ ভাগে যখন তারা আওয়াজ উঠছে, তখন দেখলাম যে বহু লোক এই দিক থেকে আইসে, রোড থেকে মেইন রোডে আইয়া ওই দিকে ঢুকছে, ঢুকিয়া উত্তর দিকে ঢুকছে, ঢুকিয়া আইয়া ওই আর কোনো ইয়ে নাই। আমি একটু দূরে যাচ্ছিলাম, একটু আগুয়াইলাম, আগুয়াইয়া দেখলাম যে আইয়া ঢুকি ওই তারা কিছু লোকের এই মাল চামানা যে তা নিতে পারে নিয়ে, আর বাকি আগুন উত্তর মাথার থেকে আগুন ধরাইয়া দক্ষিণ মাথা পর্যন্ত গেছে। বাড়িয়ে যখন দক্ষিণ মাথার দিকে যখন বাড়িয়ে গেছি এবার থেকে, তখন সময় তো আমি আর কিছু কইতাম পারি না। এর ফলে আমার জান লইয়া আমি পূব দিকে দৌড়ে গিয়া গ্রামের মাধ্যমে একটা মসজিদ আছে, মসজিদের ভিতরে আমি ঢুকে আমার জান। আচ্ছা, এরা যারা আইছিল সেগুলো কি আপনি চিনুন কি? না, অত দূর থেকে যাওয়ার বাকি নেই। আচ্ছা, বলা যে এরকম নির্মম হত্যাকাণ্ড চালালো, এর কি আপনি কোনো বিচার চান বা পেয়েছেন বলে মনে করেন? না, আমরা এটার বিচার চাই, তো আমরা বিচার চাই, এবং আমরা এই অত্যাচার করার পরেও আমরা 1.5 বান করে টিন পাইছি, আর এই পর্যন্ত আমরা সরকার থেকে কোনো কিছু হয়নি। দিদার আলী, আমরা এইখানে তো আসলাম, আমাদের বাড়িঘর দেখাইলাম, আমার বাতিজা বাতিজি আরো যারা আছেন আশেপাশে ওনারাও শুনছে, দেখলো আমাদের বাড়িঘরের অবস্থা। 71 সালে আমাদের এই নির্মম অত্যাচার এবং জুলুম এবং জ্বালা পুরা উল্লুতরা সব দেখাইলাম। এখন আমরা অন্য জায়গায় যেখানে যুদ্ধ করছি ওই স্পটগুলা, ওই জায়গাগুলা দেখাইবার জন্য আমরা অন্য জায়গায় যেতেছি। এই যে জায়গাটা দেখছেন, এটি হইল শেরপুর ফেরিঘাট, আর এই নদীটা হইল কুশিয়ারা নদী। এইখানে আমরা 71 সালে আমরা যুদ্ধ করি। এই দক্ষিণ পাড়টা ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের দখলে,
আমার এই যুদ্ধে কিন্তু আমার বাবাও ছিলেন, আমার ছোট ভাইটাও ছিল। আমরা এক ফ্যামিলি থেকে 3 জন যোদ্ধা ছিলাম। পরবর্তীতে এখানে আমরা যখন যুদ্ধ করি, আমরা প্রথম অবস্থায় আমাদের হাতে খুব বেশি হাতিয়ার পাতিয়ার ছিল না, ইট পাটকেল নিয়ে আমরা এখানে সম্মুখ যুদ্ধ করি। এইটা ছিল সিলেট বিভাগের মধ্যে বড় একটা যুদ্ধ। 30 মার্চ তখন ছাত্র জনতা একত্র হইয়া এই নদী দক্ষিণ পাড়ি লইটা শেরপুর, এখানে হাজার হাজার জনতা মিলিয়া লাঠি সুলফি বন্দুক, দেশি বন্দুক নিয়া মিছিল দেয়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু মিছিল দেয়। তখন হঠাৎ করিয়া ছাত্রনেতা দিনাজপুরের জওয়ান মাহবুব সাদি চৌধুরী এবং কুলঞ্জের নাসির চৌধুরী সাহেব, বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সাহেব এবং ওয়াফ চৌধুরী সাহেব কিন্তু আসিয়া আমাদের জনতারে নেতৃত্ব দান করলেন। হঠাৎ করিয়া দেখা যায় আপনার 30 তারিখের রাত্রে হবিগঞ্জের কমান্ডেন্ট মানিক চৌধুরী, বর্তমান এমপি টিয়া চৌধুরীর বাপ, উনি 300-350 আনসার মুজাহিদ পুলিশ নিয়া অস্ত্র গুদাম থাকি থালা ভাঙ্গিয়া নিয়া বাস যুগে 8-9টা বাস নিয়া শেরপুরে অবস্থান করলেন। আজাদবক্ত হাই স্কুলে এখানে তাদের ক্যাম্প দিয়ে আমরা খানি টানির ব্যবস্থা করলাম। 16 দিনেই ওফারে যুদ্ধ হইল। তখন আইলে মেজর দত্ত, তৎকালীন মেজর দত্ত, মেজর জেনারেল হইয়া সিয়ার দত্ত উনির নাম, হবিগঞ্জে, আপনারা হবিগঞ্জে বাড়ি। উনি আবার বাদে কইল যে যুদ্ধ ইলা পরিচালনা হবে না, আপনার নদী ফারইবার ব্যবস্থা আমাদের করিয়া দেন। তখন আমরা এলাকার মুরব্বীরা আমরা সব মিলিয়া এই খসুপুরের ফুবের দিয়ে এই পার থেকে এই পারে আমরা নদীটারে ফার করিয়া নৌকা দিয়ে দিলাম, আর এই দিক থেকে এই ফুলের ব্রিজের এই দিক থেকে আমরা ফার করিয়া দিলাম কিছু মুক্তিবাহিনী। দেওয়ার বাদে কমান্ড করলেন দত্ত সাহেব এবং কমান্ডেন্ট মানিক চৌধুরী যে আপনারা ওভার থেকে দক্ষিণ পার থেকে আপনারা ফায়ার দিবা, আর আমরা ওভার থেকে বেরমু পাঞ্জাবিরে। তখন ওভার থেকে ফায়ারিং হয়েছে, ওরা ক্রস ফায়ার করছে পাঞ্জাবিরা। তখন ওভার গিয়া লাগিয়ে এইদিকে পশ্চিম থেকে ফায়ার হয়েছে, পূর্বে থেকে ফায়ার হয়েছে। ওয়ার বাদে পাঞ্জাবিরা কিছু মরছে, কিছু আহত হয়েছে। বাক্সে উত্তরের দিকে, সিলেটের দিকে গিয়া সাদিপুর নদীর উত্তর পারে গিয়া এরা আপনার অবস্থান নিছে, আর আমরা মুক্তি পাইনি এই পারে। তখন হঠাৎ করিয়া আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন, তৎকালীন ক্যাপ্টেন আজিজুর রহমান, বেঙ্গল রেজিমেন্টের এক কোম্পানি তেলিয়াপাড়া থেকে নিয়ে আইয়া আমাদের সাথে যোগ দিলেন। উনি শেরপুরে এই মানিক চৌধুরী সাহেবের সাথে ওই যোগ দিয়া সাদিপুরে ফাইট হইল। সাদিপুরে ফাইট হওয়ার পরে আমাদের আমার এই যে ভাই বাবুলের তারা 2 জন লোক হবিগঞ্জের আমাদের সাথে নিহত হয়েছে, আরও আমাদের মানে আওয়ামী লীগের মধ্যে 2 জন মারা গেছে। এরপরে আমরা পাঞ্জাবিরে হটাইয়া আমরা সিলেট নিয়ে গেলাম। দক্ষিণ সুরমা আমরা অবস্থান মুক্তিযোদ্ধাদের, উত্তর সুরমা পাঞ্জাবিদের অবস্থান। এখানে বেশ আমরা কয়েকদিন রইলাম, 5-7 দিন বাদে 8 দিন রোয়ার বাদে তারা অনুমানিক 22 থেকে 23 এপ্রিল অনুমানিক কথাটা হেয়ার অ্যাটাক করলো, অর্থাৎ বিমান দিয়া অ্যাটাক করে হইল। তখন যখন বড় ভাবে গিয়া হিয়ার অ্যাটাক করলো, বিমান দিয়া অ্যাটাক করা হইল, তখন গ্রাস ফায়ার করলো, সেলিং মারলো। এখানে নিহত হয়েছে সুনীল বাবু, আনসার মিয়া এই বাজারে, দক্ষিণ পাড়ের বাজারে। আরও আনসার মুজাহিদ পুলিশের লোক, এই সময় তার ট্রেনিং নেই, আমরা মুক্তিযোদ্ধা নাই, আনসার মুজাহিদ এরা অনেক মরছে। আমি ওখান থেকে ঠাক দিয়া আহতদের মলিবাজার হসপিটালে নিয়ে গেলাম। যাওয়ার বাদে এখানে আমরা ধরো 23 এপ্রিল বা 22 এপ্রিল মানে কথাটা আপনারা কইতাম চাইলাম। এই সময়ে আমরা যখন সিলেট থেকে আইলাম সরিয়া, তখন এইখানে এই যে জায়গাটা, এই যে একটা ঠাক আছে দেখছো না, নদীটা আরো দিকে আসিল। এখানে আসিল তৎকালীন ক্যাপ্টেন আজিজুর রহমান, বেঙ্গল রেজিমেন্টর। উনি আর আমার সাথে ছিল একজন বালাগঞ্জের একজন মুক্তিযোদ্ধা, শেষে মুক্তিযোদ্ধা, উনি লিডার আওয়ামী লীগের। উনি কিন্তু আমাদের ক্যাপ্টেন সাহেবের ডাইনে আমি আর বামে উনি ছিল। থাকাকালীনেই পাঞ্জাবিরা এখন উনি দেখতেছে দূরবীন, আর ওরা পাঞ্জাবিরা উনির উদ্দেশ্য করিয়া মারছে ব্রাশ ফায়ার। এরকম যদি ব্রাশ ফায়ার মারার বাদেই আমরা যদি পাবলিক তো কইতাম পারি না। ও সময় ক্যাপ্টেন সাহেব আমরা ধাক্কা দিয়া শীত করে এমনি ফেলাই দিছে, আর উনি লাইন পজিশনে উত্তর মুখা কল্লা দিয়ে পড়ছে। ওই সময় তার
ফাওয়ার মাঝে, সম্ভবত ডাইন ফাওয়ার মাঝে গুলি লাগছে। তখন থারে আমরা এখানে একটা তুলার ঘর ছিল, লেফটেপ বানাইতো, ওখান থেকে আমরা লাল সালুয়া নিয়া ওর ফাওটারে আমরা বান দিয়া, আমি কিন্তু একটা জিপ দিয়া গাড়ি চালাইয়া হসপিটাল নিয়েছি খালিঘাট গার্ডেন। খালিঘাট গার্ডেনের আমাদের এই শেরপুর উত্তরপাড়ে সৈয়দ মুতাহিরউদ্দিন আছিল খালিঘাট গার্ডেনের ম্যানেজার। উনি আমরা মুক্তিযোদ্ধার হাসপাতাল করছে, যেটা এমআই রুম আর্মি বাসায়, এমআই রুমে আমরা ভর্তি করিয়া স্যারকে দিয়া আমি আসলাম। একটা সিডি দিল ক্যাপ্টেন আজিজ সাহেব, বেঙ্গল রেজিমেন্টের সুবাদার গিয়াসুদ্দিন চৌধুরী গেছে, কি করা না করা ব্যাখ্যা কাগজ দিয়া দিল। আমি নিয়ে এখানে আসিয়া ডা বাংলায় আজাদ বয় স্কুলে ওরা থাকে আমাদের এরা, আমি সিডিটা দিলাম সুবাদার সাহেবের কাছে। দেওয়ার বাদেই আমরা 4 দিন আবার বিমান অ্যাটেক করে 3-4 বার কিন্তু এফার সাদিপুর শেরপুরে আপনার খুব বিমান অ্যাটেক হয়েছে। বিমান অ্যাটেক হয়ে অনেক মানুষ মরছে, আহত হয়েছে, বাড়ি করে পাবলিক মারছে, আমাদের গ্রামে আগুন লাগাইয়া বাক্কা কতজন মরছে, যাই হোক ইফারেও মরছে। তখন আমরা কিতা করলাম, হঠা আরম্ভ করলাম, অর্থাৎ আমরা ফিসে হটিয়া আমরা মলিবাজারে গেলাম। বর্তমানে যেটা এখন সার্কিট হাউস করছে, এই সার্কিট হাউসর এখানে আছিল সিএমবি রেস্ট হাউস, তৎকালীন পূর্ব পাকিস্তান আমলো। এখানে আমরা সব মুক্তিযোদ্ধা নিয়ে আমরা অবস্থান দিলাম। মুক্তিযুদ্ধকে জানো ৬৬তম পর্বের কুইজ। কালিঙ্গার যুদ্ধ হয় কত তারিখে? এ ১৫ সেপ্টেম্বর, বি ১৬ সেপ্টেম্বর, সি ১৭ সেপ্টেম্বর, ডি ১৮ সেপ্টেম্বর। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও এমজে স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তর দাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসাবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ৬৫তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল গোলাইডাঙ্গার যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর কতজন সদস্য নিহত হয়? সঠিক উত্তর ডি ৮১ জন। এই পর্বের বিজয়ীরা শোভন, শহীদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে। গফুর সাহেব উনি কিছু কথা বলবেন, পরবর্তীতে আমার দুর্গেশ ভাই, আমরা একই সাথে যুদ্ধ করছি। আমি যে গ্রুপে আমরা অম্পিনগর ট্রেনিং করছি আমার সাথে ছিলেন, পরবর্তীতে স্ট্রাইকিং করছে উনি আমার সাথে ছিলেন। এখন গফুর সাহেবকে বলছি। ব্যাপারটা হলো ওই 16 সেপ্টেম্বর শুক্রবার 12:15টার দিকে পাকখানারা এই পথে যাওয়ার সময় আমরা ক্যাপ্টেন আজিজ সাহেব, হালদার ফারুক, নায়ক মন্নান, এমন আমরা এখানে এম্বুশ পাতাই। ওই এম্বুশে যখন এরা যাওয়ার পথে ফিরোজ, মুস্তফা, তারপরে ঠান্ডা, এরা পাকখানার মেন দালাল আলবদর, এরা দলবদ্ধ হইয়া যাওয়ার সময় 12:15টার দিকে। এরপরে তারা আমরা টার্গেটে আইতে যাওয়ার পরে মনে করেন যে আমাদের অ্যাকশন শুরু হয়। সর্বপ্রথমে কাটাপ পার্টি, রিজার্ভ পার্টি, অ্যাকশন পার্টি, মানে প্রত্যেকটা আমরা এখানে ব্যবহার করছি। এমন 160 জন এখানে মারা যায়, 160 জন আবার এখানে জাপ মারি দিয়ে যায় এই লাইনে। প্রায় 15-16 দিন এলাকাটা আমরা ডিফেন্স আসলে এক পার্টি আইতো, একদিন না, দুটা না, একসাথে না। যেমন আজকে একটা দল আসছে, 2 দিন থাকতো, খানা দানা আমাদের ক্যাম্প থেকে আসতো। হ্যাঁ, তখন সময় আমরা সব এখানেও 2 দিন থাকতাম ডিফেন্সে, আমরা উড্ডো করে আরেক পার্টি আসতো। আস্তে আস্তে যখন পাঞ্জাবিদের দিকে আসতো তো আমরা আগেরই চোর্স লাগাই। তখন সময় পাঞ্জাবিরা ক্যাম্প আসছিল শ্রীমঙ্গল থেকে। এরা কিন্তু সাহস পাইছেন এদিকে আসতে, যে জানে যে আমাদের কেস্তার কালেঙ্গা পাহাড়। এরা লুকাইয়া এলাকা ঘুরে দেখলো যে কোনো এলাকাতে কিন্তু মুক্তিযোদ্ধা নাই। তখন কইল যে মুক্তিযোদ্ধা নাই, তৈলে ঠিক আছে আপনারা মুভ করেন সামনে। এরকম 16 সেপ্টেম্বর ওই বুদ্ধি 12:15 বাজে। তখন আমাদের একটা পার্টি ডিফেন্স ছিল। তখন সময় আমাদের এই লোকে ক্যাম্পে খবর দিল যে এখানে ডিফেন্স পাঞ্জাবিরা আসছে, এখানে ফাইট হবে। তো অনেক প্রায় আমরা মুক্তিযোদ্ধা প্রায় 100-150 বা 200 এরকম ভাই আমরা যে আসছে। কেউ আছে স্ট্যান্ডগার, এসএমজি বলতে স্মল মেশিন গান, যেটা 3টা টিং আছে। এগুলা খুব প্লেস জায়গা, খুব ডিফেন্স। এগুলাতে কিন্তু শত্রুরা কিন্তু এগুলোর মাঝে বেশি আকর্ষণ থাকে। একটা মেশিন গান থাকলে প্রায় 600-700 লোকে কিচ্ছু না, সে কভার দিতে পারে। তখন সময় এই এলাকাটা ওই গান্ধী জায়গাটার নামটা জানি কিতা হয়, চৌকিদার বাড়ি প্লাস এই গান্ধী, মানে এখান থেকে দূরে এই এলাকার ডিফেন্স। ব্যাংকার, অনেক ব্যাংকার আছে।
তখন সময় ব্যাংকারগুলোতে তাকিয়া তখন পাঞ্জাবিরা যখন আসলো তখন আমাদের একটা কভারিং ফাটি আছে, হ্যাঁ, ক্রস ফায়ার করে এদিকে একটা ক্রস ফায়ার, মানে দুই দিকে হেভি অস্ত্র থাকে, এদিকে এক পার্টি আছে ওই হেভি অস্ত্রের দিকে কভারিং পার্টি বলতে যাতে শত্রু ভিতর মুখা ঢুকতে না পারে। হ্যাঁ, তখন সময় এখানে মন্নান ভাইয়ের একটা, এখানে এখন বর্তমানে গেলে দেখবা এখানে একটা সেগুন গাছ আছিল, সেগুন গাছের মধ্যে যে গুলি লাগছিল পাঞ্জাবি, এখনো গুলির দাগগুলো আছে, তোমরা গেলে সরজমিনে দেখতে পারবা। তখন সময় ফাইট শুরু হওয়ার পর পাঞ্জাবিরা গুলি করে, এরও করে এখানে ক্রস ফায়ারও চলছে, মানে এখানে বৃষ্টির মতন গুলি, 12টার থেকে মনে হয় 2টা, 2:30, 3টা মতো যতক্ষণ মতো গুলি আছে ততক্ষণ মতো ফায়ার চলছে। যে দেখা যাইতেছে যে পাঞ্জাবিও মারা গেছে, তখন পাঞ্জাবিরা কিন্তু এরা লাশ তুইয়া, হ্যাঁ, লাশ যে সময় টেঙ্গো 2টা টানছে, কেউ হাতও 2টা নিগান মন টানছে, কেউ ক্যাম্পের সাইড মতো নিছে। তখন সময় আমাদের এক উস্তাদ ছিল মন্নান, কুমিল্লা বাড়ি, উনি বিডিআর থাকতো, খুব হেভি, আমার থেকে আরো বেশি সাংঘাতিক পাঞ্জাবিরে, উনি দাঁড়াইয়া পাঞ্জাবির উর্দুতে গালাগালি করছে। হ্যাঁ, গালাগালি করার পরে উনি মনে করছে যে জিত, উনি কিন্তু লামা তাইছিল, যেখানে খবরটা আছে গেলে দেখবা সরজমিনে, উনি কিন্তু দাঁড়াইয়া আইছিল সাইটে, একদম আইছিল জিতা 2 রাইনি থেকে। তখন সময় উনার হেলমেট আছে, মাথার মধ্যে লোয়ার টুপি দেখছো না, এগুলো মাথাটা মানে কি মাথা আক্রমণ থেকে বাঁচবার লাগিয়া, যুদ্ধের সময় কিন্তু হেলমেট দেয়, এগুলো বাঁচবার লাগিয়া। তখন সময় উনি এইভাবে তাহানি পরে একটা পাঞ্জাবি, সে আহত আছিল উড়াতে না কোন জায়গায় গুলি লাগছিল, সে মারা যায় নাই। তখন সময় সে মাটির থেকে ফুইরিয়া উনার মাথা টার্গেট করে, মানে টার্গেট মানে শীষ মিলানি, শীষ যখন মিলাই ওনারে টার্গেট করছে, হ্যাঁ, টাইগারও টিফা দিছে, গুলি লাগছে দিকে, ওই চান্দিটা আছে না, এই চান্দিটা উল্টায় ফেলাই দিছে, ফারানি ফুরি উনি ফুরা গেছে। পড়ার পরে এলাকার মুক্তিতে একটা জিনিস আছে, ডিফেন্স করলে একটা লোক মারা গেলে কিন্তু মুক্তিরা উত্তেজন হয়ে যায়। তখন সময় ফায়ার করতে পাঞ্জাবিরা তখন এদিকে ওইটা গেল প্রায় অনুমানিক 160 বা এরকম। আমরা যারা রেকি করছে, রেকির লোকের আমরা বলছি, আমরা সরজমিন এদিকে আসিনি, আমাদের আসার কোনো কথা না। এখন এখানে তো আমরা 3 জন মুক্তিযোদ্ধা কথাবার্তা বললাম, আপনারা শুনলেন। এখন আমাদের যে উস্তাদ মান্নান উস্তাদ, উনার খবর, উনার মাজার, ওইটা আপনাদেরকে দেখাইয়া নিয়ে আসবো, এবং এইখানে যাই আরো কিছু কথাবার্তা আপনারা জানতে পারবেন। ভালো ছিল আমরা যখন এইদিকে